এটি খুবই ছোট্ট একটা যুদ্ধ, এমন বাক্যের মধ্য দিয়েই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র সংঘাতকে বিশ্বের কাছে তুলে ধরেছিলেন। অথচ এই যুদ্ধই মার্কিন যুক্তরাষ্ট্রকে রীতিমতো নাকানি চুবানি খাওয়ালো। ট্রাম্প ভেবেছিলেন এটাও ভেনেজুয়েলার মতনই ছোটখাটো একটা অভিযান হবে, খুব সহজেই নিজেদের লক্ষ্য অর্জন করে মাথা উঁচু করে ফিরবে মার্কিনিরা। তবে ট্রাম্প ভুলে গিয়েছিলেন ইরান বীরের জাতি। সংক্ষিপ্ত সেই অভিযানের সময়সীমা গড়িয়েছে 1 মাসেরও বেশি। হাড্ডাহাড্ডি এই লড়াইয়ে ইরান মূলত শক্তিশালী যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার কোমর ভেঙে দিয়েছে। CSIS এর তথ্য মতে ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্র সংঘাতের শুরুর দিনগুলোতে ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঝাঁক রুখতে গিয়ে যুক্তরাষ্ট্র তাদের প্যাট্রিয়ট ইন্টারসেপ্টরের প্রায় 50% এবং থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থার অর্ধেকের বেশি ব্যবহার করে ফেলেছে। প্রিসিশন স্ট্রাইক মিসাইলের মজুদের 45%-এরও বেশি নিক্ষেপ করা হয়েছে। ইরানের পাল্টাপাল্টি হামলায় মার্কিন সামরিক ঘাঁটি, কমান্ড হেডকোয়ার্টার, এয়ারক্রাফট হ্যাঙ্গার, রানওয়ে এবং হাই এন্ড রাডার সিস্টেম ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষতিপূরণ পোষাতে লেগে যেতে পারে 3 বছরেরও বেশি সময়। এই সময়ে যদি যুদ্ধ আবারও শুরু হয় তবে যুক্তরাষ্ট্রের আর রক্ষে থাকবে না। তাহলে উপায় খুঁজতে এবারে মার্কিন যুক্তরাষ্ট্র হাত পাততে চলেছে ইরানেরই এক এশিয়ান মিত্রের কাছে। কার্যত একে যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের শোচনীয় হার বললেও ভুল হবে না। তবে এই অহংকারী বিশাল শক্তির সম্ভাব্য পতনের কারণ কি হতে পারে? ইরান ইস্যুতে নড়ে উঠছে যুক্তরাষ্ট্রের আধিপত্যের সিংহাসন। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি যেন সেই প্রশ্নটাই নতুন করে সামনে এনে দাঁড় করিয়েছে। একদিকে যুদ্ধবিরতি, অন্যদিকে যুদ্ধের প্রস্তুতি, এই দ্বৈত বাস্তবতার মাঝেই চলছে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক। অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি থাকলেও বাস্তবতা হলো দুই পক্ষই এখনো ট্রিগারে আঙুল রেখে দাঁড়িয়ে। পরিস্থিতি যে কোনো সময় আবারও বিস্ফোরিত হতে পারে। কিন্তু এই উত্তেজনার মাঝেও যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় সেটি হলো ইরানের আত্মবিশ্বাস। যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী রাষ্ট্রের সামনে দাঁড়িয়ে তেহরান যে অবস্থান নিয়েছে তা অনেকের কাছেই বিস্ময়কর। এই আত্মবিশ্বাসের পেছনে বড় কারণ হয়ে উঠছে শক্তিশালী মিত্রদের সমর্থন। বিশেষ করে রাশিয়ার অবস্থান এখন স্পষ্ট। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি এক বৈঠকে জানিয়ে দিয়েছেন ইরানের সঙ্গে রাশিয়ার কৌশলগত সম্পর্ক শুধু অটুটই থাকবে না, বরং আরও শক্তিশালী হবে। তার এই বার্তা আন্তর্জাতিক মহলে বেশ জোরালো প্রতিক্রিয়া তৈরি করেছে। পুতিন শুধু আনুষ্ঠানিক বক্তব্যেই থেমে থাকেননি, তিনি ইরানের শীর্ষ নেতৃত্বের প্রতি ব্যক্তিগত বার্তাও পাঠিয়েছেন। এই বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব দেয়া হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে। এমন ব্যক্তিগত যোগাযোগ কূটনীতিতে বিরল, যা দুই দেশের সম্পর্কের গভীরতাকেই ইঙ্গিত করে। বিশ্লেষকেরা বলছেন এটি নিছক বন্ধুত্বপূর্ণ বার্তা নয়, বরং একটি কৌশলগত সংকেত। রাশিয়া যেন পরিষ্কার বার্তা দিতে চাইছে ইরান একা নয়, আন্তর্জাতিক চাপ যতই বাড়ুক রাশিয়া তার পাশে থাকবে। আর এই অবস্থানই যুক্তরাষ্ট্রের জন্য নতুন করে হিসাব নিকাশের কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের অবস্থানেও দেখা যাচ্ছে পরিবর্তনের আভাস। যুদ্ধের ময়দানে সুবিধা করতে না পেরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি সামরিক চাপের পাশাপাশি এখন কূটনৈতিক পথও খুঁজছেন। বিশেষ করে ইরান ইস্যুতে তিনি নজর দিচ্ছেন এশিয়ার আরেক শক্তিশালী রাষ্ট্র চীনের দিকে। প্রশ্ন হচ্ছে, চীন কেন? কারণ ইরানের সঙ্গে চীনের সম্পর্ক শুধু কূটনৈতিক নয়, অর্থনৈতিক ও কৌশলগত দিক থেকেও অত্যন্ত গভীর। তেলের বাজার থেকে অবকাঠামো বিনিয়োগ, সব জায়গাতেই বেইজিং এর প্রভাব স্পষ্ট। তাই যুক্তরাষ্ট্র মনে করছে যেখানে চাপ কাজ করছে না সেখানে চীনের মধ্যস্থতা ফল দিতে পারে। এই প্রেক্ষাপটে সামনে আসছে একটি গুরুত্বপূর্ণ বৈঠক। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ট্রাম্পের সম্ভাব্য বৈঠক এখন আলোচনার কেন্দ্রে। অনেকেই মনে করছেন এই বৈঠকই নির্ধারণ করতে পারে ইরান ইস্যুর পরবর্তী গতি।
তবে চীন কি যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দেবে নাকি নিজের অবস্থানেই অটল থাকবে? সাম্প্রতিক সংঘাতে ইরানের অন্যতম মিত্র চীন সরাসরি যুদ্ধে না জড়ালেও ইরানকে গোপনে সামরিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছে এমন দাবি করেছে বহু গোয়েন্দা তথ্য। বেইজিং তেহরানকে ড্রোন প্রযুক্তি, ক্ষেপণাস্ত্রের উপাদান এবং উন্নত নজরদারি ব্যবস্থা যেমন বেইডু স্যাটেলাইট সিস্টেম দিয়ে সহায়তা করছে, যা মার্কিন বাহিনীর উপর হামলায় ইরানকে সাহায্য করছে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও চীন থেকে পাওয়া রাসায়নিক উপাদান সোডিয়াম পারক্লোরেট ইরানের মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে সাহায্য করছে বলেও অভিযোগ রয়েছে। ইরানের সেই মিত্রের কাছেই হাত পাততে চলেছেন সমঝোতার উদ্দেশ্যে বিশ্বের মোড়ল খ্যাত রাষ্ট্রের প্রেসিডেন্ট। অধঃপতনের ঠিক কোন পর্যায়ে গেলে এমনটা হয় তা ব্যাখ্যা করার প্রয়োজন পড়ে না। এর মধ্যেই আরও একটি বিষয় স্পষ্ট হয়ে উঠছে। ইরান, রাশিয়া, চীন এই তিন দেশের সম্পর্ক এখন আগের চেয়ে অনেক বেশি দৃঢ়। যদি এই সমন্বয় বাস্তবে আরও শক্তিশালী হয় তাহলে তা বিশ্ব রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। আর ঠিক এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আধিপত্য কি সত্যিই চ্যালেঞ্জের মুখে? ইরান কি সত্যিই দুর্বল ছিল, নাকি যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা তাদের ভুলভাবে বুঝে এসেছে? জার্মান চ্যান্সেলরের এক মন্তব্যে এখন আন্তর্জাতিক রাজনীতিতে শুরু হয়েছে নতুন ঝড়। সম্প্রতি জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান ভূরাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছু মন্তব্য করেছেন, যা আন্তর্জাতিক অঙ্গনে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। তিনি দাবি করেন, ইরানকে যেভাবে অনেকেই দুর্বল ভেবেছিল, বাস্তবে তারা তার চেয়েও অনেক বেশি শক্তিশালী, কৌশলী এবং দর কষাকষিতে দক্ষ। মার্জ আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র একটি জটিল অবস্থায় রয়েছে এবং তাদের কোনো পরিষ্কার এক্সিট স্ট্র্যাটেজি অর্থাৎ সংঘাত থেকে বের হওয়ার সুস্পষ্ট পরিকল্পনা দেখা যাচ্ছে না। প্রথমত, এ ধরনের বক্তব্য সরাসরি কোনো সামরিক বাস্তবতার চেয়ে বেশি রাজনৈতিক বিশ্লেষণের অংশ। পশ্চিমা রাজনীতিতে অনেক সময় দেশগুলোর ক্ষমতা শুধু সামরিক শক্তি দিয়ে নয়, কূটনৈতিক প্রভাব ও আলোচনার সক্ষমতা দিয়েও মূল্যায়ন করা হয়। ইরানের ক্ষেত্রে দেখা যায়, তারা দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা ও চাপের মধ্যে থেকেও নিজেদের আঞ্চলিক প্রভাব ধরে রেখেছে। এটি অনেক বিশ্লেষকের চোখে স্ট্র্যাটেজিক রেজিলিয়েন্স বা টিকে থাকার কৌশল হিসেবে ধরা হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের জন্য সমস্যা হলো, মধ্যপ্রাচ্যে সরাসরি সংঘাতে জড়ানো রাজনৈতিকভাবে ও অর্থনৈতিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই অনেক সময় তাদের সিদ্ধান্ত গ্রহণ ধীর ও জটিল হয়ে পড়ে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, এই ধরনের বক্তব্য মানেই এটা নয় যে কোনো পক্ষ পুরোপুরি জিতে গেছে বা অপর পক্ষ দুর্বল হয়ে গেছে। আন্তর্জাতিক রাজনীতি অনেক বেশি জটিল, যেখানে শক্তি শুধু অস্ত্র বা অর্থনীতি দিয়ে মাপা যায় না। সব মিলিয়ে বলা যায়, জার্মান চ্যান্সেলরের মন্তব্য মূলত একটি বৃহত্তর রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দেয়, যেখানে ইরানকে নিয়ে পশ্চিমা বিশ্বের ধারণা ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এটা কি সত্যিই শক্তির পরিবর্তন, নাকি শুধু কূটনৈতিক ব্যাখ্যার ভিন্ন দৃষ্টিভঙ্গি? তাহলে কি বিশ্ব রাজনীতির মানচিত্র সত্যিই বদলে যাচ্ছে, নাকি আমরা শুধু এক নতুন কূটনৈতিক খেলায় ঢুকে পড়েছি, যার শেষ এখনো অজানা? পারস্য উপসাগর আবারও উত্তপ্ত। ইরানের হুঁশিয়ারিতে কাঁপছে যুক্তরাষ্ট্র। এবার সরাসরি যুক্তরাষ্ট্রকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য করলেন ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। যুদ্ধবিরতি কার্যকর হলেও হুঁশিয়ারির যুদ্ধ যেন কোনোভাবেই থামছে না। সংবাদ মাধ্যম তেহরান টাইমসের বরাতে জানা যায়, ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করেছেন। তিনি হরমুজ প্রণালী নিয়ে হুঁশিয়ারি দিয়ে জানান, এটা ভেনেজুয়েলা নয় যেখান দিয়ে আপনারা সম্পদ লুট করবেন। এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, কারণ এই প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট, যেখান দিয়ে প্রতিদিন কোটি কোটি ব্যারেল জ্বালানি প্রবাহিত হয়। ফলে সামান্য অস্থিরতাও বিশ্ববাজারে বড় ধাক্কা দিতে পারে।
ইরানের খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আজাদি স্পষ্ট ভাষায় যুক্তরাষ্ট্রকে আক্রমণ করেন। তিনি জানান, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী পুরোপুরি আঞ্চলিক বিষয়, এখানে আমেরিকার কোনো মতামত দেওয়ার অধিকার নেই। আরও তীব্র ভাষায় তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইছে। তার দাবি অনুযায়ী কিছু শক্তি হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ চাপিয়ে দিতে চাইলেও তা সফল হবে না। হরমুজ প্রণালী শুধু একটি জলপথ নয়, এটি বৈশ্বিক জ্বালানি অর্থনীতির লাইফলাইন। বিশ্বের বড় অংশের তেল এই রুট দিয়েই পরিবহন হয়, তাই এখানে যে কোনো উত্তেজনা মানেই আন্তর্জাতিক বাজারে সরাসরি প্রভাব। বিশেষজ্ঞদের মতে এই ধরনের রাজনৈতিক বক্তব্য সাধারণত তিনটি বিষয় ইঙ্গিত দেয়: কৌশলগত চাপ বৃদ্ধি, আঞ্চলিক শক্তির অবস্থান শক্ত করা এবং আন্তর্জাতিক আলোচনায় নিজেদের অবস্থান জোরালো করা। ইরানের এই বক্তব্য শুধু হুঁশিয়ারি নয়, বরং একটি কৌশলগত বার্তা। এখানে মূল লক্ষ্য হল যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্ক করা যে এই অঞ্চল নিয়ে একতরফা সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। হরমুজ প্রণালী নিয়ে এই নতুন বক্তব্য আবারও প্রমাণ করছে এটি শুধু ভৌগোলিক জলপথ নয়, বরং বৈশ্বিক ক্ষমতার রাজনীতির এক চাপা আগুনের কেন্দ্র। এখানে প্রতিটি শব্দই কূটনৈতিক সংকেত, আর প্রতিটি হুঁশিয়ারি ভবিষ্যতের সম্ভাব্য উত্তেজনার ইঙ্গিত। বিশ্ব এখন নজর রাখছে পরবর্তী পদক্ষেপ কোন দিকে যায়। ইরানের সঙ্গে বছর জুড়ে যুদ্ধ করবে ইসরায়েল? মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এই প্রশ্নটাকেই সামনে নিয়ে এসেছে নতুন করে। যুদ্ধ থামার কোনো স্পষ্ট ইঙ্গিত নেই, বরং উল্টো দিকেই এগোচ্ছে পরিস্থিতি। ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির স্পষ্ট সতর্ক করে দিয়েছেন, 2026 সালও যুদ্ধের বছর হিসেবেই কাটতে পারে। শুধু একটি ফ্রন্ট নয়, একাধিক ফ্রন্টে লড়াই চালিয়ে যেতে হবে ইসরায়েলকে। তার এই বক্তব্য নতুন করে উদ্বেগ বাড়িয়েছে আন্তর্জাতিক মহলে। 2023 সালের 7 অক্টোবরের হামলার পর থেকেই মধ্যপ্রাচ্য যেন এক অবিরাম সংঘাতের চক্রে ঢুকে পড়েছে। হামাসের সেই হামলার পর গাজা, লেবানন, সিরিয়া সবখানেই উত্তেজনা ছড়িয়ে পড়ে, আর এখন সেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ইরান। ইসরায়েলের দাবি, ইরান সরাসরি না হলেও পরোক্ষভাবে বিভিন্ন ফ্রন্টে চাপ সৃষ্টি করছে। বিশেষ করে হিজবুল্লাহর মাধ্যমে লেবানন সীমান্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা ইসরায়েলের জন্য বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, এটা কি এককভাবে সরাসরি ইরান ইসরায়েল যুদ্ধের দিকে যাচ্ছে? বাস্তবতা হলো, এখনো পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়নি, কিন্তু শ্যাডো ওয়ার বা ছায়া যুদ্ধ অনেক আগেই শুরু হয়ে গেছে। একদিকে হামলা, অন্যদিকে পাল্টা হামলা, এই চক্র থামার কোনো লক্ষণ নেই। ইসরায়েলি সেনাপ্রধানের বক্তব্যে আরও একটি বিষয় পরিষ্কার, দেশটি দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেছেন, বাড়তি সেনা নিয়োগ এখন সময়ের দাবি, অর্থাৎ তারা শুধু বর্তমান নয়, ভবিষ্যতের সংঘাতকেও মাথায় রেখে পরিকল্পনা করছে। এতে স্পষ্ট, ইসরায়েল মনে করছে সামনে আরও কঠিন সময় আসছে, আর সেই সময়ের জন্য নিজেদের সামরিক শক্তি বাড়ানো ছাড়া তাদের সামনে আর কোনো বিকল্প নেই। অন্যদিকে ইরানও চুপ করে বসে নেই। এই মুহূর্তে সরাসরি যুদ্ধে না গেলেও আঞ্চলিক শক্তিগুলোর মাধ্যমে নিজেদের প্রভাব বাড়াচ্ছে। ফলে পরিস্থিতি এমন এক জায়গায় দাঁড়িয়েছে যেখানে যুদ্ধ না থাকলেও যুদ্ধের আবহ সবসময় বিরাজ করছে। 2026 সাল যদি সত্যি যুদ্ধের বছর হয়, তাহলে তা শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, পুরো বিশ্বের জন্যই বড় প্রভাব ফেলতে পারে। জ্বালানি বাজার থেকে শুরু করে বৈশ্বিক কূটনীতি সবখানেই এর প্রভাব পড়বে। তাহলে কি আমরা ধীরে ধীরে আরেকটি বড় আঞ্চলিক যুদ্ধের দিকে এগোচ্ছি? উত্তর এখনো স্পষ্ট নয়, তবে মধ্যপ্রাচ্যের শান্তির চেয়ে অনিশ্চয়তাই এখন বেশি শক্তিশালী, আর সেই অনিশ্চয়তার মধ্যেই তৈরি হচ্ছে আগামী দিনের নতুন সংঘাতের সম্ভাবনা। আফরিদা ইফরাত, নিউজ 24। তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেছে? কোন দেশগুলো রয়েছে এই যুদ্ধের ময়দানে? বিশ্বের 5 পরাশক্তি রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এরই মাঝে বিভিন্ন ধরনের সংঘাতে জড়িয়ে পড়েছে। বিশেষ করে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের উত্তাপে ফ্রান্স ও যুক্তরাজ্য সহ ইউরোপ অঞ্চলের বিভিন্ন দেশ মার্কিন প্রশাসন বিরোধী অবস্থানে দাঁড়িয়ে গেছে। যদিও ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে অবশ্য ইউরোপীয়রা কিছুটা ভিন্ন অবস্থানেই রয়েছে। প্রশ্ন হলো, চলমান টালমাটাল প্রেক্ষাপটে বৈশ্বিক পরিস্থিতি আসলে কোন দিকে গড়াচ্ছে?
4 বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়ার সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসার আগে ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে তিনি ফিরলে মাত্র 24 ঘন্টার মাঝে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানে শান্তি ফেরাবেন। কিন্তু তার সেই প্রতিশ্রুতি যেন এখন রূপকথায় পরিণত হয়েছে। উল্টো ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে যুদ্ধ বাঁধিয়ে নিজের আগ্রাসী রূপ দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরান বিরোধী সাম্প্রতিক ওই যুদ্ধে অবশ্য ব্যাপক নাজেহাল অবস্থায় পড়েছিল মার্কিন সামরিক বাহিনী, যা এখনো বজায় আছে। তাই তো যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের অভিযোগ, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে নির্ভুল মিসাইল হামলা চালাতে ইরানকে জোরদার সহযোগিতা করেছে চীন ও রাশিয়া। এক্ষেত্রে মার্কিনী ওই ঘাঁটিগুলোর স্যাটেলাইট তথ্য দিয়ে ইরানকে সহায়তায় এগিয়ে এসেছে মস্কো ও বেইজিং। এ বিষয়টি জানতে পেরে অবশ্য কিছুটা ঘাবড়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তাই তো পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মাধ্যমে ইরানকে বাগে আনার ফাঁদ বানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের শাসক। কিন্তু সে লক্ষ্য বাস্তবায়নে সফল হননি ট্রাম্প। কারণটা বেশ পরিষ্কার। সম্প্রতি ন্যাটোভুক্ত দেশ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার যুদ্ধে ন্যাটোর কোনো স্বার্থ নেই। তাই পশ্চিমা সামরিক জোটটির ওই যুদ্ধে যোগ দেওয়ার প্রশ্নই আসে না। একসময়ের ঘনিষ্ঠ মিত্রের কাছে এমন উত্তর হয়তো আশাও করেননি ট্রাম্প। মার্কিন শাসকের হতাশার মাত্রা আরো বাড়িয়ে তুলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইরান ইস্যুতে ট্রাম্পের এক প্রকার বিরোধিতা করেই ফরাসি প্রেসিডেন্ট সম্প্রতি বলেছেন, আমরা যুদ্ধ ও শান্তি এবং মানুষের জীবন নিয়ে কথা বলছি। ট্রাম্পের উচিত হবে প্রতিদিন বাড়তি কথা না বলা। এ সময় মধ্যপ্রাচ্য পরিস্থিতি দ্রুত শান্ত করতে মার্কিন শাসকের প্রতি আহ্বানও জানান ইমানুয়েল ম্যাক্রো। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। তবে প্রশ্ন হলো, তৃতীয় বিশ্বযুদ্ধের আলামত কি বর্তমানে কোথাও লক্ষ্য করা যাচ্ছে? মূলত হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় কোণঠাসা হয়ে পড়েছে ইউরোপীয়রা। কারণ এই সামুদ্রিক পথটির উপর নির্ভর করেই জ্বালানি তেল পরিবহন করত ফ্রান্স ও যুক্তরাজ্য সহ বিশ্বের অসংখ্য দেশ। তবে ইরান ইস্যুতে ট্রাম্পের সিদ্ধান্তের কিছুটা বিরোধিতা করলেও রাশিয়া ইউক্রেনকে ঘিরে সরব অবস্থানে ইউরোপীয়রা। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ক্ষমতায় বসার পর থেকে যুক্তরাষ্ট্রের কাছে উল্লেখযোগ্য কোনো সামরিক সহায়তা পায়নি ইউক্রেন। আর চলমান যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে লড়তে বর্তমানে নাজেহাল অবস্থাতেই রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কারণ রাশিয়ার ছোড়া মিসাইল ও ড্রোনকে প্রতিহত করার জন্য প্রয়োজনীয় এয়ার ডিফেন্স সিস্টেমের ঘাটতিতে রয়েছে ইউক্রেন। এদিকে ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্র এখন নিজেরাই অস্ত্র সংকটে ভুগছে বলে দাবি আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের। তবে ইউক্রেনকে নিরাশ করেনি ইউরোপীয়রা। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে সামরিক বাহিনীর শক্তি ফেরাতে ইউক্রেনকে প্রায় 105 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ঋণ দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, যার মাধ্যমে বিভিন্ন ধরনের সমরাস্ত্র ক্রয় করতে পারবে প্রেসিডেন্ট জেলেনস্কির দেশটি। এ প্রসঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো বলেছেন, ইউক্রেনকে ঘিরে আমাদের সমর্থন বজায় থাকবে, ইউরোপ তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে। এদিকে বিশ্লেষকরা বলছেন, ইরান এবং ইউক্রেন ইস্যুতে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ভিন্ন অবস্থানের কারণেই তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে চলে গেছে পুরো বিশ্ব। এরই মাঝে দুইটি পক্ষ তৈরি হয়েছে। এক পক্ষে রয়েছে চীন, রাশিয়া ও ইরান, আর ইউক্রেন ইস্যুতে নিজেদের অবস্থানে অটল রয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয়রা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য কি নতুন পরিণতির ইঙ্গিত দিল ইরান? না হলে নিজেদের প্রতিরোধ অক্ষকে নিয়ে কেন এত জোরালো বার্তা দিল দেশটি? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের শক্তিশালী প্রতিরোধ অবাক চোখে দেখেছে পুরো বিশ্ব। ইরান যে শুধু মৌখিক বাগাড়ম্বরের মাঝেই সীমাবদ্ধ থাকে না, বরং যা বলে তা মাঠেও প্রয়োগ করে দেখায়। সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র সংখ্যা তাই প্রমাণ করে দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরানের প্রতিরোধ অক্ষ দেশটির সাথে সমান তালে লড়াই চালিয়ে গেছে, আর তাই দেশটির প্রতিরোধ অক্ষকে নিয়ে এই বার্তাটি দিল ইরান। প্রশ্ন হলো, ইরান কি যুক্তরাষ্ট্র আর ইহুদিবাদীদেরকে আবারও সংঘাতে জড়ানোর পরিণতির বিষয়ে চূড়ান্ত সতর্কবার্তা দিয়ে দিল? ইরানের প্রতিরোধ অক্ষকে নিয়ে কঠোর মন্তব্যটি করেছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল ঘানি।
ঘানি বলেন, ইরানের প্রতিরোধ অক্ষ এখন আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং সুসংহত। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। ঘানি লেবাননে হিজবুল্লাহ সক্ষমতা ধ্বংসের বিষয়ে ইসরায়েলের সাম্প্রতিক দাবিকে প্রত্যাখ্যান করে দেন। ঘানি বলেন, হিজবুল্লাহ একা নয়, সমগ্র প্রতিরোধ অক্ষ হিজবুল্লাহ যোদ্ধাদের পাশে আছে, যারা সকলে মিলে ইসরায়েলের চলমান আগ্রাসনের মুখে লেবাননের সার্বভৌমত্ব রক্ষা করছে। আজকের দিনে হিজবুল্লাহ এবং অন্যান্য সকল প্রতিরোধ অংশকে সমর্থন করাই ইরানের প্রধান লক্ষ্য হয়ে গিয়েছে বলেও জানান তিনি। তিনি জোর দিয়ে বলেন, বৃহত্তর প্রতিরোধ ফ্রন্ট জুড়ে ঐক্য ও সংহতি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও সুদৃঢ় হয়েছে। ঘানি আরও উল্লেখ করেন, বছরের পর বছর ধরে নিজেদের শর্তে যুদ্ধ শেষ করতে কিংবা তাদের ঘোষিত লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। এই উদাহরণ টেনে ঘানি বলেন, দক্ষিণ লেবাননেও জায়নবাদীরা অবসম্ভাবীভাবে ব্যর্থ হবে। গত 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে শুরু হওয়া মার্কিন ইসরায়েলি আগ্রাসী যুদ্ধে লেবানন, ইয়েমেন এবং ইরাক সহ এই অঞ্চলের বিভিন্ন প্রান্তের প্রতিরোধ বাহিনীরাও জড়িয়ে পড়ে। যুদ্ধে তাদের যোগদান ইরানকে দারুণভাবে শক্তি যোগায়, আর তাই যে কোনো মূল্যে তাদের রক্ষায় দৃঢ় সংকল্প ইরান। এদিকে ইরানের খাতাম আল আনবিয়া সদর দপ্তরের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফর আসাদিও আগ্রাসী যুক্তরাষ্ট্র ও জায়নবাদী রাষ্ট্র ইসরায়েলকে কঠোর ভাষায় সতর্ক করেন। আসাদি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পুনরায় আগ্রাসন শুরু করলে ইরান ও তার প্রতিরোধ অক্ষ আরও কঠোর আঘাত হানতে প্রস্তুত। আসাদি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আর কোনো সুযোগই দিবে না ইরান। মার্কিন ইসরায়েলি আগ্রাসন মোকাবিলায় অনেক আগে থেকেই প্রতিরোধ অক্ষকে তৈরি রেখেছে ইরান। শত বাধা বিপত্তির পরও প্রতিরোধ অক্ষকে সমর্থন দিয়ে যায় ইরান। বিশ্লেষকদের মতে এই অঞ্চলের টিকে থাকা কিংবা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নের সাথে জড়িত ইরান ও তার প্রতিরোধ অক্ষের টিকে থাকা, আর তাই প্রতিরোধ অক্ষকে ইরানই শক্তিশালী রেখেছে। আর ইরান ও তার প্রতিরোধ অক্ষের শক্তির বার্তা দিয়ে প্রতিপক্ষের প্রতি সতর্কবার্তা দিয়ে রাখল ইরান। মতামত বিশ্লেষকদের। চীনের পরিকল্পনাতেই কি যুক্তরাষ্ট্রের আধিপত্যে ভাটা পড়ল? এবার কি আর ইরানের উপর প্রভাব খাটাতে পারবে না মার্কিন প্রশাসন? কারণ সাম্প্রতিক যুদ্ধে ইরানের কাছে দাঁত ভাঙা জবাব পাওয়ার পর থেকেই বিশ্বজুড়ে সমালোচিত হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি পশ্চিমা সামরিক জোট ন্যাটো যুক্তরাষ্ট্রের উপর থেকে এখন অনেকটাই মুখ ফিরিয়ে নিয়েছে। কুল কিনারা না পেয়ে অবশ্য হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে কিছুটা প্রভাব খাটানোর পায়তারা করছে মার্কিন সামরিক বাহিনী। কিন্তু ইরানের রণকৌশল আর চীনের পরিকল্পনার সামনে কি টিকতে পারবে যুক্তরাষ্ট্র? নাকি মধ্যপ্রাচ্য থেকে এবার রীতিমতো লেজ গুটিয়ে পালাতে হবে মার্কিন সামরিক বাহিনীকে? ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে উল্টো বিপদে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক ওই যুদ্ধে তেহরানের ছোড়া মিসাইল ও আত্মঘাতী ড্রোনের তাণ্ডবে পড়ে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর এখন নাজেহাল অবস্থা। কয়েক বিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখে পড়ার কারণে ট্রাম্পকে তার প্রশাসনের মাঝেই জবাবদিহির আওতায় পড়তে হচ্ছে। নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে ঘিরেও ট্রাম্প শিবিরে শঙ্কা বিরাজ করছে। কারণ বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর এক প্রকার পরাজয়ের ফলে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মাঝে ট্রাম্পের জনপ্রিয়তা অনেকটাই কমে এসেছে। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রকে ঘায়েল করে নতুন বিশ্ব ব্যবস্থা কি গড়তে পারবে চীন? বিশ্বের অন্যতম সামরিক ক্ষমতাধর দেশ হয়েও ইরানের মতো তুলনামূলক কম শক্তিশালী দেশের কাছে নাস্তানাবুদ অবস্থা হয়েছে যুক্তরাষ্ট্রের। তবে মার্কিন গোয়েন্দারা অভিযোগ তুলছেন যে চীনের সহায়তায় মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এমনকি গোপনে তেহরানের কাছে সামরিক রসদও পাঠিয়েছে বেইজিং, এমনটাই দাবি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। সম্প্রতি এ প্রসঙ্গে তিনি বলেছেন, চীন থেকে ইরানের দিকে আসা একটি জাহাজে তেহরানের জন্য উপহার পাঠিয়েছিল বেইজিং, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো সংবাদ নয়। যদিও ইরানের পতাকাবাহী ওই জাহাজটিকে হরমুজ প্রণালীতে আটক করার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী।
তবে যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদকে চ্যালেঞ্জ জানাতে চীনের পরিকল্পনা নতুন কোনো ঘটনা নয়। গত বছরের সেপ্টেম্বরেই মার্কিন প্রশাসনের সাম্রাজ্যবাদ ভাঙার পরিকল্পনায় নামেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সে সময় বেইজিংয়ে অনুষ্ঠিত চীনের বিশেষ সামরিক মহড়ায় পশ্চিমা দেশগুলোকে বাদ রেখে বিশ্বের অন্যান্য 20টি দেশের নেতাদের আমন্ত্রণ জানান তিনি, যেখানে অংশ নেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সেই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির পাশাপাশি মার্কিনীদের সাম্রাজ্যবাদকে কটাক্ষ করে চীনের প্রেসিডেন্ট বলেছিলেন, বৈশ্বিক শাসন ব্যবস্থা এখন থেকেই নতুন পথে হাঁটবে। আমাদের অবশ্যই আধিপত্যবাদ এবং ক্ষমতার রাজনীতির বিরুদ্ধে একটি সুস্পষ্ট অবস্থান গ্রহণ করতে হবে, যার মাধ্যমে নতুন বিশ্ব ব্যবস্থা গড়া সম্ভব হবে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। তাহলে কি মার্কিনীদের আধিপত্যে ভাটা ফেলতে সফল হয়েছে চীন? রাশিয়া ইউক্রেন যুদ্ধেও বেশ নাক গলিয়েছে মার্কিন প্রশাসন। তবে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ক্ষমতায় বসার পর থেকে ইউক্রেনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কে কিছুটা শীতল ভাব লক্ষ্য করছেন বিশ্লেষকরা। এর পেছনে কারণ হলো ইরানের বিরুদ্ধে যুদ্ধে বারবার লড়ার ফলে সমরাস্ত্র সংকটে পড়েছে যুক্তরাষ্ট্র। ঠিক এ কারণেই এখন ইউক্রেনকে সামরিকভাবে সহায়তা করতে পারছে না ট্রাম্প প্রশাসন। ওদিকে ইউরোপীয়দের সাথেও খুব একটা ভালো সম্পর্ক নেই যুক্তরাষ্ট্রের, আর এর পেছনে চীনের পরোক্ষ প্রভাবকেই সামনে আনছেন সমরবিদরা।